Just search on YouTube Moumin Rudra. You will find our channel Basic Physics with Moumin Rudra. Please subscribe our channel and click on the bell icon. হ্যাঁ, দেখা যাচ্ছে? ওকে, শোনা যাচ্ছে তো? ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, মানে তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র। ওকে, তো আধান বলতে আমরা কি বুঝি? আধান আধান হচ্ছে বা আধান বা চার্জ, এটা এমন একটা কোয়ান্টিটি যেটা সংরক্ষিত থাকে, এটা কখনো নষ্ট বা তৈরি করা সম্ভব নয়। তার মানে আধান একটা বস্তু থেকে অন্য একটা বস্তুর মধ্যে ট্রান্সফার হতে পারে, একটা বস্তু থেকে অন্য একটা বস্তুর মধ্যে ট্রান্সফার হতে পারে, এবং এই আধান সবসময় আরেকটা কি ওই বৈশিষ্ট্য আধান, সেটা হচ্ছে কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে কি? এই আধান প্রকৃতিতে আমাদের সবথেকে ক্ষুদ্রতম আধান হচ্ছে ইলেকট্রনের আধান। ঠিক আছে, এবার তুমি নিউক্লিয়ার ফিজিক্স পড়লে তখন দেখবে কোয়ার্ক আছে, তবে এখন কোয়ার্কের ব্যাপারে যাচ্ছি না, আমি জাস্ট ইলেকট্রনটাকেই বলছি। তাহলে ইলেকট্রনের চার্জ কি হয়? ই, যেটা ই ইকুয়াল টু কি হয়? 1.6 ইনটু 10⁻⁻19 কুলম্ব। এটা এবার দেখো, এই যে ইলেকট্রনের চার্জ, যদি কোনো বস্তুর আধান কিউ হয়, তাহলে কিউ ইকুয়াল টু হয় এন ইনটু কিউ। তার মানে এন এমন একটা সংখ্যা, সেটা ই এর সাথে এরকম হবে। ওকে, তার মানে ই এর সবসময় ইন্টিজার হিসাবে থাকবে। এই আধানকে কি করে তৈরি করা যায়? আধানকে তৈরি করা যায় না। তার মানে আধানকে কিভাবে হয়? আধান একটা বস্তু থেকে অন্য বস্তুর মাধ্যমে ট্রান্সফার হয়। ওকে, তাহলে আধান একটা বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে ট্রান্সফার হয়। তো আমাদের যেটা আসছি সেটা হচ্ছে প্রথমে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কুলম্বের সূত্র তো কুলম্বস ল। কুলম্বের সূত্র কি বলে? যে দুটি আধান, একটা যদি Q1 এবং আর একটা Q2, দুটো হচ্ছে বিন্দু আধান, দুটোই বিন্দু আধান, এবং তারা একে অপরের থেকে r দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যবর্তী যে বল F ইকুয়াল টু হয় কি হয়? F সমানুপাতিক হয় 1/r² এর সাথে, এবং F সমানুপাতিক হয় Q1 ইনটু Q2 এর সাথে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি F ইকুয়াল টু Q1 Q2 প্রপোর্শনাল টু r²। তার মানে F ইকুয়াল টু K ইনটু Q1 Q2 বাই r²। ওকে, এখানে Kটা কি? একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের মান K ইকুয়াল টু 1 হয় ফর CGS ইউনিট, মানে CGS এককের ক্ষেত্রে K ইকুয়াল টু 1 হয়, আর SI এর ক্ষেত্রে এটা হয় 1/4πε0। এটা ফর SI। ওকে, তাহলে এটা আমার কি দেখলাম? এটা হচ্ছে কুলম্বের সূত্র। তো এই কুলম্বের সূত্রে আমি যদি ভেক্টর রূপ দেখি, তাহলে ভেক্টর রূপটা কি হবে? ওকে, তো দেখো প্রথমে কি, আমি এটাকে আরেকবার ভেক্টর রূপে লেখার চেষ্টা করছি। এইখানে কি আছে? Q1 আধান, এখানে হচ্ছে Q2 আধান, ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r12 ধরছি। তাহলে এই Q1 আধানের উপর Q2 আধানের জন্য যে বল প্রযুক্ত হবে সেটাকে লেখা হয় F12, মানে 12 হচ্ছে 1 এর উপর বল, Q1 এর উপর বল Q2 এর জন্য। ওকে, তার মানে এইটা ইকুয়াল টু হবে 1/4πε0 Q1 Q2 বাই r12 স্কয়ার। ওকে, আর r12 ইউনিট ভেক্টর। তার মানে r12 ইউনিট ভেক্টরের দিক কোন দিকে? অভিমুখ কোন দিকে? r12 ইউনিট ভেক্টরের অভিমুখ এই দিকে। তার মানে F12
অভিমুখ হবে এই বরাবর। ওকে, এবারে এই যে Q1 বলের ওপর Q2 বলের জন্য যে বল ছিল, এবার আমি দেখবো উল্টোটা। তার মানে Q2 বলের ওপর Q1 এর জন্য বল, মানে Q1 এর জন্য Q2 এর ওপর বল। তার মানে F21 ইকুয়াল টু কি হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 আর Q1 স্কয়ার আর Q1 ভেক্টর। তার মানে এর ডাইরেকশন কোন দিকে? এই দিকে হচ্ছে F21 ভেক্টরের ডাইরেকশন, কারণ F21। এখন দেখো কি, সেটা হচ্ছে এই যে R12 স্কয়ার R12 স্কয়ার এইটা ইকুয়াল টু R21, কারণ দুটোই ডিসটেন্স এক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারছি যে F12 ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R12 স্কয়ার আছে, এটাকে R21 স্কয়ার করে দিচ্ছি, 1 স্কয়ার ইনটু R12 ইউনিট ভেক্টর। ঠিক আছে, এবার R12 ইউনিট ভেক্টরের ডাইরেকশন এইদিকে, R21 এর ভেক্টর ইউনিট ভেক্টরের ডাইরেকশন এইদিকে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে, দেখো মাইনাস ভ্যালুগুলো যদি বসিয়ে দিই ডাইরেক্ট, তাহলে 1 ভেক্টর। তার মানে এখানে কি হচ্ছে? নিউটনের তৃতীয় সূত্র, যে কোনো একটা চার্জের জন্য যে বল প্রযুক্ত হচ্ছে ওই চার্জটাও অফ বিপরীত একটা বল পাচ্ছে। তার মানে এই দুটো বলের অভিমুখ আলাদা, একে অপরের বিপরীতে, কিন্তু ভ্যালু মান একই, সমান। ওকে, এবার যেটা আসছি, সেটা হচ্ছে যে আমি এটা কি দেখলাম, দুটো মাত্র চার্জের জন্য। এখানে যদি n সংখ্যক চার্জ হতো, n সংখ্যক চার্জ হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তাহলে এই যে প্রিন্সিপাল n সংখ্যকের ক্ষেত্রে, এটাকে বলা হয় উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি কি বলা হয়? উপরিপাতের নীতি বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন। ওকে, তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলছে? এটা বলছে, ধরো এইখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে চার্জ Q2, এখানে আছে চার্জ Q3, এখানে আছে চার্জ Q4, এখানে আছে চার্জ Qn। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা Q2 Q3 Q4 বা Qn, এই প্রত্যেকটার জন্য Q1 এর উপর বল প্রযুক্ত কি হচ্ছে? তাহলে প্রত্যেকটার জন্য Q1 এর উপর যে বলটা প্রযুক্ত হবে, সেইটা ইকুয়াল টু হবে Q1 এর উপর বল কার জন্য? 2 এর জন্য, মানে Q2 এর জন্য। তারপরে হচ্ছে Q1 এর উপর বল 3 এর জন্য, মানে হচ্ছে Q3 এর জন্য। তারপরে হচ্ছে 1 4, মানে Q4 এর জন্য। এরকম করে যদি n নাম্বার বল থাকে, তাহলে 1 n এর জন্য। ওকে, তার মানে মোট যে বল সেটা যোগফল। ওকে, তার মানে এইটাই হবে Q1 এর উপর প্রযুক্ত বল। তাহলে এবার যদি আমি এইভাবে ভ্যালুগুলো বসাই, যে কি F12 ইকুয়াল টু কি ছিল, তাহলে সেইভাবে যদি বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে? যে 1/4 পাই এপসাইলন নটটাকে কমন নিলাম, আবার Q1 টাও দেখো প্রত্যেকটার ক্ষেত্রে Q1 আসবে, এটার ক্ষেত্রে Q1 Q2 আসবে, এটার ক্ষেত্রে Q1 Q3 আসবে, এটার ক্ষেত্রে Q1 Q4, এটার ক্ষেত্রে Q1 Qn, তাই তো? তাহলে Q1 টাকে আমি কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এটা দেখো, তাহলে এটা দাঁড়াচ্ছে যে Q2 বাই R12 স্কয়ার, R12 ইউনিট ভেক্টর। তারপরেরটা কি হচ্ছে Q3 বাই R13 স্কয়ার, R13 ইউনিট ভেক্টর। ঠিক আছে, তো R13 ইউনিট ভেক্টর ডাইরেকশন কোন দিকে হবে? এই দিক বরাবর। এর ডাইরেকশন এই দিক বরাবর। ওকে, তার মানে প্লাস এইরকম করে n সংখ্যকের জন্য Qn বাই R1n স্কয়ার, R1n ইউনিট ভেক্টর। এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে Q বাই 4 পাই এপসাইলন নট সাম ওভার Qi বাই R1i স্কয়ার
আর 1i ইউনিট ভেক্টর, যেখানে i ইকুয়াল টু 2 থেকে n পর্যন্ত, i ইকুয়াল টু 2 থেকে n পর্যন্ত। তো এটাই আমার হলো উপরিপাতের নীতি। এবার আমি এখানে প্রত্যেকটা করেছিলাম কি বিন্দু আধানকে নিয়ে। এবার সবসময় কি বিন্দু আধান সম্ভব? বিন্দু আধান সম্ভব না। তাহলে 1D 2D এবং 3D মানে একমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক দেশে আমাদের বস্তুর মধ্যেও চার্জ থাকতে পারে, মানে গোলকের ক্ষেত্রেও চার্জ হতে পারে। তো ওদের ক্ষেত্রে কি হয় সেটা দেখব। তো যেটাকে আমি বলবো নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আধান। ঠিক আছে, তো নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আধান কি বলছে? যে ধরো এরকম একটা লাইন আছে, সেই লাইনটার উপর মোট আধান রয়েছে কিউ, মোট আধান রয়েছে কিউ, এবং এই লাইনটার থেকে একটা দূরত্বে পি বিন্দুতে আমার এর উপর প্রযুক্ত বল, পি বিন্দুতে প্রযুক্ত যদি একটা কি থাকে, একটা টেস্ট চার্জ, মানে একটা পরীক্ষামূলক আধান যদি রাখা হয়, তাহলে সেই পরীক্ষামূলক আধানটা কতটা বল প্রযুক্ত হবে, মানে পরীক্ষামূলক বল দিয়ে উপর হবে। তাহলে আমি প্রথম ধরে নেবো এই ক্ষেত্রে কি, যে এর মোট দৈর্ঘ্যটা কত। তাহলে মোট দৈর্ঘ্য যদি এল হয়, মোট দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে আধান কত হচ্ছে? প্রতি একক দৈর্ঘ্য, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে আধানকে আমি লিখছি ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি করতে হবে, আমি একটা ছোট্ট একটা অংশ যেটা হচ্ছে ডিএল, ডিএল একটা ছোট্ট অংশ নিচ্ছি, সেই অংশটার জন্য এই পি বিন্দুতে কত বল প্রযুক্ত হচ্ছে সেটা আমি দেখব। তাহলে সেই বলটা যদি ডিপিএফ হয়, ডিএফ, তাহলে ডিএফ হচ্ছে কার জন্য? ছোট্ট অংশটার জন্য। তাহলে এইটা ইকুয়াল টু কি হবে? তাহলে এই অংশে মোট আধান কি হচ্ছে? ল্যামডা ইনটু ডিএফ, তার মানে 1/4πε0 ল্যামডা ইনটু ডিএল কার জন্য আধান? এই অংশটার মোট আধান, ইনটু কিউ নট বাই কতটা দূরত্ব, এই দূরত্বটা যদি আর হয় তাহলে বাই আর স্কয়ার, এটা ঠিক আছে। তাহলে এইটা যদি হয়, তাহলে এখান থেকে তাহলে কি পেলাম, যে একটা এই ছোট্ট আধান ডিএল এর জন্য ভ্যালুটা পেলাম। তাহলে পুরো এই লাইনটা মানে এই দৈর্ঘ্যের যে পুরো যে যার মধ্যে মোট আধান কিউ আছে, তার ক্ষেত্রে কি করে বের করবো? তাহলে তার ক্ষেত্রে বের করতে গেলে এফ ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিএফ, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে? কিউ নট বাই 4πε0, এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ওভার বাই আর স্কয়ার। তাহলে আমি পেয়ে গেলাম এইটার মোট, এই লাইনটার জন্য মোট বল পি এর উপর, পি পরীক্ষামূলক আধানের উপর বা টেস্ট চার্জের উপর মোট বল। তো এইটা আমার কি হলো? একমাত্রিক দেশে, একমাত্রিক মানে হচ্ছে 1D, এটা হলো 1D। এবার আমি এটাকেই দেখবো 2D, 2D। তো দেখি 2D তে, তাহলে 2D মানে কি? আমি ওটা একটা তলে দেখবো, তাই তো? তার মানে আমি বললাম এই একটা তল, তার মানে একটা তল, এই তলটার মোট ক্ষেত্রফল ধরছি এস, মোট ক্ষেত্রফল ধরছি এস, এবং এর মধ্যে মোট আধান আছে কিউ। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধান কি হচ্ছে? প্রতি একক ক্ষেত্রফলে আধান, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধানকে বলা হবে সিগমা। সেই সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এস, সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এস। ওকে, তাহলে এই ক্ষেত্রে একটা টেস্ট চার্জ আছে, সেটা হচ্ছে কিউ বিন্দুতে, পি বিন্দুতেই ধরছি, এবং টেস্ট চার্জের ভ্যালু কত? পরীক্ষামূলক আধানটার ভ্যালু কিউ নট। তাহলে এইটার জন্য আমি কি করে বের করব? তাহলে এইটার জন্য আমাকে বের করতে গেলে আমাকে একটা ছোট্ট অংশ এখানে বের করতে হবে। সেই ছোট্ট অংশের ক্ষেত্রফল কত? ডিএস, ছোট্ট অংশের ক্ষেত্রফল হচ্ছে ডিএস। তাহলে এই ডিএস এর থেকে এর দূরত্ব যদি আর হয়, তাহলে ডিএস এর জন্য পি এর বিন্দুর উপর প্রযুক্ত বল কি হচ্ছে? প্রযুক্ত বল হচ্ছে সিগমা ইনটু ডিএস,
সিগমা ইন্টু ডিএস কি হচ্ছে এই ডিএস উপাংশে মোট আধান ইন্টু কিউ নট বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এই ভ্যালুটা আসছে, তাই তো? তাহলে পুরো এইটার ক্ষেত্রে প্রযুক্ত বল কি হবে? তাহলে এইটার ক্ষেত্রে প্রযুক্ত বল হবে ইন্টিগ্রেশন ওভার ডিএফ ইকুয়াল টু কিউ নট বাই 4 পাই এপসাইলন নট, এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হচ্ছে সিগমা ডিএস বাই আর স্কয়ার। এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, স্যার এখানে সিগমা কিংবা এখানে ল্যামডা, তো এইগুলো কি বাইরে বেরিয়ে আসতে পারে না ইন্টিগ্রেশন? অবশ্যই বেরিয়ে আসতে পারে, ঠিক আছে, কিন্তু এগুলো ভেতরে রাখার একটাই কারণ, কোনো কোনো ক্ষেত্রে এই সিগমা আর ল্যামডা, ঠিক আছে, তো এদের ভ্যালু দেওয়া থাকে এবং সেই ভ্যালুগুলো দেখা গেছে যে ভ্যালুগুলো অনেক ক্ষেত্রে হয় কি এই আর বা এল এর উপর ডিপেন্ড করে এবং আরটাও অনেক সময় এল এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এই জন্যই এই টার্মটাকে ইন্টিগ্রেশনের ভিতরে রাখা হয়েছে। যদি পরীক্ষায় দেয়া থাকে যে সিগমা ইকুয়াল টু দিস, তখন তুমি ওটা বসিয়ে করতে পারো, আর যদি দেয়া থাকে সিগমা একটা কনস্ট্যান্ট, তখন তো অটোমেটিক ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসতে পারবে। তাহলে এটা আমার কি গেল? এটা আমার গেল 2D আর দ্বিমাত্রিক বেসিস। এবার আসছে ত্রিমাত্রিক বেসিস, 3D। তাহলে 3D এর ক্ষেত্রে দেখি, তাহলে 3D এর ক্ষেত্রে যখন দেখব, তাহলে আমি এখানে কি ধরছি যে এরকম একটা গোলক টাইপেরই, কিন্তু গোলক নয়, এরকম একটা অংশ 3 ডাইমেনশনাল। ওকে, তো এই অংশটার জন্য পি বিন্দুতে যে কিউ নট পরীক্ষামূলক আধান রয়েছে তার উপর প্রযুক্ত বল কি হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে মোট আধান ধরে নিচ্ছি কিউ, ক্যাপিটাল কিউ, তাহলে এর আয়তন ধরছি ভি, তাহলে প্রতি একক আয়তনে আধান কত হচ্ছে সেটাকে বলবো রো, রো ইকুয়াল হচ্ছে কিউ বাই ভি। দেখো এখানে, তাহলে এখানেও একটা ছোট্ট আমি অংশ ধরে নিচ্ছি, ছোট্ট একটা অংশ ধরে নিচ্ছি, ঠিক আছে, ছোট্ট অংশ ধরে নিচ্ছি এবং এই অংশটার আয়তন হচ্ছে ডিভি, এই অংশটার আয়তন হচ্ছে ডিভি এবং এই ছোট্ট অংশটা থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর, পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি এই জন্য মোট বল ডিএফ ইকুয়াল টু রো ইনটু ডিভি, এর মধ্যে মোট আধান এই ছোট্ট অংশটার মধ্যে ইনটু কিউ নট বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এটা পাচ্ছি। তাহলে এখন পুরো বস্তুটার ক্ষেত্রে ত্রিমাত্রিক দেশে যে বস্তুটা রয়েছে তার ক্ষেত্রে যেটা হচ্ছে আয়তন ভি, তো এর ক্ষেত্রে কি হবে ইন্টিগ্রেশন ওভার ডিএফ, তো মানে এইটা ইকুয়াল টু কি হচ্ছে কিউ নট বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন ওভার রো ডিভি বাই আর স্কয়ার। এখানে রো এর মানও দেয়া থাকবে, ওকে, যদি এরকম আসে কোশ্চেন, ঠিক আছে, রো এর মান দেয়া থাকবে, ডিভি এর মান তোমাকে করে নিতে হবে এবং আর এর মানটাও সেরকম দেয়া থাকবে, হয়তো যে কতটা দূরত্বে আছে বা আর কিভাবে ভ্যারি করছে, ঠিক আছে। তো আর যেমন আমি বলে দিচ্ছি, আর অনেক সময় কি হয় আর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এরকম হয়, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কি হয়, আর স্কয়ার ইকুয়াল টু হয় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, যেটা আমরা ভেক্টর থেকে দেখেছি। আর ডিভি ইকুয়াল টু, ডিভি মানে কি হচ্ছে এই অংশটার রূপাংশ, তাহলে এই দিকের যে বাহুটা সেটা যদি dx হয়, এই দিকের বাহু যদি dy হয় আর এই দিকের বাহু যদি dz হয়, তাহলে dv ইকুয়াল টু কি হচ্ছে dx dy dz, তার মানে এইটা এইভাবে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এইখানে ইন্টিগ্রেশন করতে গেলে দেখো এখানে তিনটে ইন্টিগ্রেশনে চলে আসছে dx dy dz, তার মানে তখন তোমাকে কি করতে হবে যে dy এর মানটা এবং dz এর মানটা ইন টার্মস অফ dx মানে কোনো একটাতে রূপান্তরিত করতে হবে, সেই টেকনিকটা করে তারপরে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, ওকে। তো এইভাবে প্রসেসগুলো করা হয়, ওকে, ঠিক আছে। তো কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, আর এইরকম কিরকম কোশ্চেন করা হয় সেটা আমি কিছু কোশ্চেন তোমাদেরকে পাঠাবো, ঠিক আছে, প্রশ্ন, তো সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেখো, আর না পারলে আমি তো আছি।
এবার দেখো একটা প্রশ্ন দিয়েছে, একটা প্রশ্ন করি। তো প্রশ্ন বলেছে যে দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব ডি হলে, দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব ডি হলে, দুটি বিন্দু আধান ধরি, দুটো বিন্দু আধান কি, একটা Q1 আর একটা Q2, ঠিক আছে, এবং এদের মধ্যে যে দূরত্ব ডি হলে এদের যে বল, এদের উপর যে কার্যকর বল হচ্ছে মধ্যবর্তী, সেটা হচ্ছে F। এবার বলছি এই যে ডি এর মানটা, যদি এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা কতটা বাড়ালে তখন এই কার্যকর বল হয়ে যাবে F/3, এই কার্যকর বলটা কত হয়ে যাবে F/3, এটা হবে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি তাহলে F ইকুয়াল টু কি হচ্ছে, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট ডি স্কয়ার, এটা হচ্ছে। তাহলে যখন আমি এর দূরত্ব বাড়াচ্ছি তখন বলটা কি হচ্ছে F/3। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখছি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার, সেই দূরত্বটাকে ধরেছি আমি x। তাহলে এইটা ইকুয়াল টু, এই দুটোর মধ্যে সম্পর্ক করি, তাহলে f এর জায়গায় এই ভ্যালুটা বসাই। তাহলে f এর জায়গায় যদি এই ভ্যালুটা বসাই তাহলে কি পাচ্ছি যে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট d স্কয়ার ইনটু 3 ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি যে x স্কয়ার ইকুয়াল টু 3d স্কয়ার, তার মানে x ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি √3 ইনটু, তাহলে x এর দূরত্ব কত হচ্ছে সেটাই পেয়ে গেল। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাও। এবার যেটা আসছি সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। তো ইলেকট্রিক চার্জ বা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আমরা বলতে কি বুঝি, তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝি? তড়িৎ ক্ষেত্র বলতে এমন একটা ক্ষেত্রকে বুঝি যে ক্ষেত্র বা যে অঞ্চলে আমি এলে বা কোনো একটা টেস্ট বা পরীক্ষামূলক আধানকে নিয়ে গেলে সেই আধানটা একটা কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করবে। তার মানে কি বলছে যে ধরো কিউ একটা চার্জ, তার জন্য আমার তড়িৎ ক্ষেত্র পাচ্ছি এরকম একটা অঞ্চলে, পুরো অঞ্চল জুড়ে। তো এখানে আমি কি এমন একটা দূরত্বে কিউ নট একটা কি হচ্ছে টেস্ট চার্জকে নিয়ে এসেছি বা পরীক্ষামূলক চার্জকে নিয়ে এসেছি, নিয়ে এলে এই পরীক্ষামূলক চার্জটা একটা কুলম্ব ফোর্স, কুলম্ব ফোর্সটা কি F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ নট বাই এই যে দূরত্বটা যদি আর হয় আর স্কয়ার। তো এই বলটা অনুভব করবে, তো এই যে অঞ্চলটা হচ্ছে এটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। এবার যে টার্মটা আছে তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, দুটোই কিন্তু একই জিনিস, জাস্ট ভ্যালুটা। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমরা কি করে বের করব? তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বের করা হয়, তাহলে টেস্ট চার্জটা যদি এক একক চার্জ, একক আধান হতো, একক আধান, তাহলে একক আধান হলে আমি কি লিখতে পারি কিউ নট ইকুয়াল টু 1 কুলম্ব। তাহলে এর উপর যে বলটা হচ্ছে সেটা কি হচ্ছে যে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এটাকেই বলা হবে ই বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাই বলা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে এখান থেকেও আমি লিখতে পারি যে ই ইকুয়াল টু কি হচ্ছে, ই ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ নট, এবং এই কিউ নট এর ভ্যালু কোথায় আসছে, যে কিউ নট এর ভ্যালু আমার এই জন্য দিতে হবে লিমিট কিউ নট টেন্ডস টু 0। তো এটাই হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এবার এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের অভিমুখ কোন দিকে হবে? তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের অভিমুখ কোন দিকে হবে? এফ এর দিকেই হবে, মানে প্রযুক্ত বলের দিকেই হবে। আর এই যে প্রযুক্ত বল, প্রযুক্ত বলের একক কি ছিল? প্রযুক্ত বলের একক ছিল নিউটন, কারণ এটা বল। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি হবে?
এর একক হবে নিউটন পার কুলম। নিউটন পার কুলম মানে নিউটন বাই চার্জ কুলম। তাহলে আমি এটা মানটা পেয়ে গেলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্র পাওয়া বললো, এখানে আর একটা টার্ম আছে যেটাকে বলা হয় তড়িৎ বলরেখা। কি বলা হয়? তড়িৎ বলরেখা মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক তো এই তড়িৎ বলরেখা বলতে আমরা কি বুঝি? তড়িৎ বলরেখা বলতে আমরা কি বুঝি? তাহলে তড়িৎ ক্ষেত্রে আমরা যদি সর্বমুখ বাধামুক্ত একটা ধনাত্মক ক্ষুদ্র আধান কিউ নট কে রাখি, কিউ নট ক্ষুদ্র আধান কিউ নট কে রাখি, তো এই কিউ নটটা যে পথে মানে কোনো বাধা নেই, তাহলে একটা পথে অতিক্রম করবে, ট্রাভেল করবে, তাহলে এ যে পথে ট্রাভেল করছে, ঠিক আছে, সেটাকেই বলা হয় তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো এই যে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে আমি যদি স্পর্শক টানি, তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে আমি যদি স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকটাই আমার তড়িৎ ক্ষেত্রের দিক প্রকাশ করে। তড়িৎ ক্ষেত্রের দিক প্রকাশ করে। এবার দেখো এই যে তড়িৎ বলরেখাগুলো, এই যে তড়িৎ বলরেখা, তার মানে এই তড়িৎ বলরেখাটা একটা কাল্পনিক রেখা। আমরা কাল্পনিক মানে ইমাজিন করছি। তাহলে এই তড়িৎ বলরেখাটা এই যে প্লাস চার্জ যদি হয়, পজিটিভ চার্জ, তাহলে তার থেকে সব সময় বাইরে বের হয়, তার থেকে সবসময় বাইরের দিকে বের হয়, এবং এটা সবসময় 90 ডিগ্রি কোণ করে বার হয়। তার মানে এই যে কোণটা, এটা 90 ডিগ্রি। আর যদি এটা নেগেটিভ চার্জ হতো, এটা যদি নেগেটিভ চার্জ হতো, তাহলে এর ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ করে ভেতর দিকে কোণ করে ভেতর দিকে। ওকে, বোঝা গেল? এবার দেখো বলছে যদি একক আধান হয়, মানে একটা মাত্র আধান থাকে, এখানে কোনো টেস্ট চার্জ বা পরীক্ষামূলক আধান যদি না থাকে, তাহলে এখানে যদি কোনো পরীক্ষামূলক আধান না থাকতো, তাহলে এই একক মানে একটা আধান থাকলে এই তড়িৎ বলরেখাটা অসীম পর্যন্ত বিস্তৃত হতো, মানে অসীম পর্যন্ত, মানে এই দিক থেকে বেরোতো, এই দিক থেকে বেরোতো, এই দিক থেকে বেরোতো, এইভাবে বেরোতো। তো এবার আরেকটা জিনিস, এই যে তড়িৎ বলরেখাগুলো, এই যে তড়িৎ বলরেখাগুলো, এই যে একটা ধরো পজিটিভ আধান থেকে যে তড়িৎ বলরেখাগুলো বেরোচ্ছে, এই তড়িৎ বলরেখাগুলো একে অপরকে কখনো পরস্পর ছেদ করে না। একে অপরকে পরস্পর কখনো ছেদ করে না। একে অপরকে পরস্পর কখনো যদি ছেদ করে, ঠিক আছে, তার মানে, ঠিক আছে, তো তার মানে এখানে এর স্পর্শকটা কি নির্দেশ করে? ইলেকট্রিক ফিল্ড নির্দেশ করে, তড়িৎ বলরেখার স্পর্শকটা, তাই তো? তাহলে যদি একে অপরকে ছেদ করে, তার মানে কি হচ্ছে? এর দুটো স্পর্শক দুটো অভিমুখ হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে যে এর যে তড়িৎ ক্ষেত্রের মান সেটা দুটো বেরোচ্ছে। কিন্তু তড়িৎ বলরেখার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান একটা হওয়া দরকার, এখানে কিন্তু দুটো হচ্ছে, যেটা কখনো সম্ভব নয়। ওকে, যেটা কখনো সম্ভব নয়। আর পরিবাহীর ভেতরে, কোনো পরিবাহীর ভেতরে তড়িৎ বলরেখা বা এই চার্জের ভেতরে কোনো পরিবাহী বলরেখা বা তড়িৎ বলরেখা থাকে না, তড়িৎ বলরেখা থাকে না, ঠিক আছে? আর এই যে তড়িৎ বলরেখার মান, তড়িৎ বলরেখার মান, ঠিক আছে, যে বা সংখ্যা, এটা এই যে চার্জ, এটা যদি কিউ চার্জ হয়, তাহলে কিউ বাই এপসাইলন নট, এটা কিউ বাই এপসাইলন নট এটা হবে। এবার যেটা আসছি সেটা দেখো একটা মজাদার জিনিস, সেটা কি? ধরো একটা কিউব আছে,
বা ঘনক আছে। ঘনক আছে, এই ঘনকের মধ্যবিন্দু বিন্দুতে আধান আছে Q। তাহলে এই ঘনকের প্রত্যেক ঘনকের মধ্যে পুরো যে তলগুলো আছে প্রত্যেকটা তলে মোট বলরেখা কত হচ্ছে Q/ε0। তাহলে একটা তল যদি আমি কল্পনা করি যে এই উপরের তলটা, তাহলে এই তলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখার সংখ্যা কত যাবে? তাহলে মোট তল কটা আছে? 6টা। তার মানে এই তলের মধ্যে দিয়ে কত যাবে? Q/6ε0। এবার যদি কিউটা যদি এখানে না হতো, এখানে না হতো, এই কোনো একটা বিন্দুতে এখানে যদি কিউ হতো, তাহলে এই ক্ষেত্রে তড়িৎ বলরেখা কোনো একটা তলের উপর কত যাবে? এই একটা তল ধরছি এবার, এই তলটা, তাহলে এই তলটার উপর বা এই যে তলটা, তো এই তলটার মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা কত হবে যাবে। তাহলে এইটা বের করতে গেলে কি করতে হচ্ছে, যে এই কিউ বিন্দু আধানের জন্য মোট তড়িৎ বলরেখা হচ্ছে Q/ε0। তাহলে আমি দেখো এর চারদিকে এরকম ভাবে এইভাবে একটা ঘনক, এরকম করে যদি একটা ঘনক তৈরি করছি, তাহলে এই সাইডেও আর একটা ঘনক, এরকম করে মোট 8টা, মানে এখানে একটা দুটো, ওর সাইডে একটা দুটো, আবার এই দিকেও সেম। তো এরকম ঘনক তৈরি করলে কি হচ্ছে, যে ঘনকটার মধ্যবর্তী বিন্দুতে তবে তড়িৎ বলরেখাটা যাচ্ছে। তাহলে মধ্যবর্তী বিন্দুতে যদি তড়িৎ বলরেখাটা থাকে, তার মানে 8টা ঘনক হচ্ছে। তাহলে এই একটা ঘনকের মধ্যে দিয়ে কত তড়িৎ বলরেখা পাস করবে? তাহলে একটার মধ্যে পাস করবে 8ε0। এবার দেখো এই ক্ষেত্রে যদি তড়িৎ বলরেখা এটার ক্ষেত্রে কি সমান ভাবে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে তড়িৎ বলরেখার সংখ্যা হচ্ছে না। আর এই তলটার ক্ষেত্রে, তাহলে কার ক্ষেত্রে হচ্ছে? একটা, দুটো আর এই তলটা, তিনটে তলের ক্ষেত্রে আমার তড়িৎ বলরেখার সংখ্যা পাবো। তাহলে এই তলটা যদি, তাহলে এই তিনটে তলে তড়িৎ বলরেখার সংখ্যা এটা, তাহলে আমার এই তলটায় তড়িৎ বলরেখা কত হবে? তাহলে Q/8 × 3 মানে হচ্ছে 24ε0। এইভাবে মানটা বের করা যাবে। ওকে, বোঝা গেছে? এবার আসছি তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু বলতে আমরা কি বুঝি? তড়িৎ দ্বিমেরু বলতে কি বুঝি? তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ ঋণাত্মক আধান আর একটা ধনাত্মক আধান যদি খুবই স্বল্প দূরত্বের ব্যবধানে অবস্থান করে, এবং এই স্বল্প দূরত্বটা যদি 2l হয়, তাহলে এই যে স্বল্প দূরত্বের আধানের দুটো আধান যদি একটা ঋণাত্মক এবং ধনাত্মক যদি অবস্থান করে, তাহলে এরা একটা কি করে, এরা একটা দ্বিমেরু তৈরি করে। এবং এই দ্বিমেরুটার জন্য একটা দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়, যে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট। তো এই ডাইপোল মোমেন্টের কি হচ্ছে? স্বল্প আধান। তার মানে এই ডাইপোল মোমেন্টের ভ্যালু এটা হয় P = কি হয়? এই একটা আধান ইনটু দূরত্ব, তার মানে এইটা হচ্ছে 2ql। এবং এর দিক কোন দিকে হয়? এর দিক হয় নেগেটিভ থেকে পজিটিভ এর দিকে, মানে ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকে। ওকে, তাহলে এটা আমার হলো ডাইপোল মোমেন্ট। এবার দেখো, এবার আসছে এই যে তড়িৎ দ্বিমেরুটার জন্য যদি দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে পি বিন্দু, এরকম কোনো বিন্দু, বা এইদিকে কোনো বিন্দু, এইদিকে কোনো বিন্দু পি বিন্দু, তো যদি এরকম পি বিন্দুতে এবং তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে কোনো পরীক্ষামূলক আধান বা Q0 অবস্থান করে, তাহলে Q0 এর উপর মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে? তো এটা তাহলে আমার দেখো ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ঠিক আছে? সেই ভিডিওগুলো একটু দেখে নিও, ঠিক আছে? এখানে পুরোপুরি করে দেওয়া আছে। এবং কি করে দেওয়া আছে আরো দেখবে, যে
ক্ষেত্রে কি লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে অবস্থিত, সেই ক্ষেত্রেও করে দেওয়া আছে। ঠিক আছে, যে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে, ওকে, এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেগুলো একটু দেখে নিও। আর যেটা আছে তড়িৎ ক্ষেত্রে, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য, গাউস থিওরেম। গাউসের উপপাদ্য কি বলে? গাউসের উপপাদ্য কি বলে? গাউসের উপপাদ্য বলে যে কোনো একটা বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত যে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে, সেই সংখ্যাটা মানে বদ্ধ তল, এটা বদ্ধ তল মানে ক্লোজ লুপ ই ডট ডিএস, এবং এর ক্ষেত্রফল হচ্ছে যদি ডিএস হয় কোনো একটা অংশ, এই অংশ, তাহলে এর মধ্যে দিয়ে যেটা হয় সেটা হয় কি, যে কিউ বাই এপসাইলন নট, তাহলে মোট আধান বাই এপসাইলন নট মানে 1 বাই এপসাইলন নট গুণ অফ মোট আধানের এত গুণ। ঠিক আছে, তো এটাই হচ্ছে গাউসের উপপাদ্য, মানে বদ্ধ তল থেকে যে ইলেকট্রিক বা তড়িৎ ক্ষেত্র যেটা বেরোচ্ছে। তো এটাও দেখবে ইউটিউবে ভিডিও আছে, এগুলো দেখে নিও। ঠিক আছে, ওকে, ক্লাসটা খুবই বড় লেন্থি হয়ে যাচ্ছে, তার জন্যই আমি এগুলো আর পড়াচ্ছি না। ঠিক আছে, এগুলো একটু ইউটিউব থেকে দেখে নিও, ওকে, দেখে আমাকে জানিও। আর আসছে আবার পরবর্তী রবিবার, ঠিক আছে, 10 তারিখে দেখা হচ্ছে আবার। তো সেদিন দেখবো ইলেকট্রিক পোটেনশিয়াল আর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, মানে হচ্ছে তড়িৎ বিভব এবং তড়িৎ এবং ধারকত্ব নিয়ে। তো তড়িৎ বিভব সেখানে আমি দেখবো যে সমতল বিভব কি, ঠিক আছে, তো সেই সঙ্গে একটু আলোচনা করবো। দেখা হচ্ছে ততক্ষণের জন্য, থ্যাংক ইউ। Here you will find all physics related videos. Please subscribe our channel. You can also join our group on WhatsApp and Facebook.